বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ সকলকে আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথমে আমি মহান মুক্তিযুদ্ধ 1971 সালের বীর শহীদ এবং গত 16 বছরে নিহত বর্তমান বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদেরকে আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই লাল সালাম। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। প্রথমে যে কথা বলবো সেটা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা। দেখেন, বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন কুখ্যাত নারীর উদাহরণ আমাদের সামনে আসে, প্রথমেই আসে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, আসে আবু লাহাবের স্ত্রী, আসে কুচক্রী হিসাবে পরিচিত ঘসিটি বেগম, এবং যার নামের শেষে আরেকজন এই তিনজনের সাথে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা। শেখ হাসিনা এই 16 বছরে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষের উপরে আমরা বইয়ে যেমন পড়ি রাক্ষসীদের গল্প শুনি, আমাদের দাদা দাদিরা আমাদেরকে ঘুম পাড়িয়ে পাড়াতো, ঠিক সেম একইভাবে শেখ হাসিনাও আমাদের সামনে এসেছিল, রাক্ষসী হিসাবে আবির্ভূত হয়েছিল। তার অনেক কুচক্রীর মধ্যে একটি হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা। 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল 2004 সালে। এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার জজ মিয়া নাটকও করেছিল। পরবর্তীতে তারা একটা মামলা হয় এবং তার তদন্ত করে। কিন্তু 2006 সালে যখন বিএনপি সরকার চলে যায়, 7 সালে তত্ত্বাবধায়ক সরকার আসে এবং তত্ত্বাবধায়ক সরকার এই 21শে আগস্ট গ্রেনেড হামলা তদন্ত করে তারা একটা চার্জশিট দেয়। যেই চার্জশিটে বিএনপির নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরের নাম ছিল না। ওনারা বরাবরই বলে এসেছেন এবং বিএনপি থেকে বলা হয়েছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা ছিল শেখ হাসিনার সাজানো একটি হামলা। এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল শেখ হাসিনা নিজেই। তার উদাহরণ হিসাবে তারা বলেছিল যে এই সমাবেশটা এক জায়গায় হওয়ার কথা ছিল, সেইখানে যখন সরকার আগে থেকেই বিভিন্ন প্রোটেকশন গোয়েন্দা সংস্থা মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছিল, কিন্তু এক রাতের মধ্যে শেখ হাসিনা এই সমাবেশটা সেইখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে এই গ্রেনেড হামলাটা হয়েছিল। তাহলে এখানে কিছুটা প্রতীয়মান হয় যে কথাটা সত্যই। কেননা আমি যখন একটা জায়গায় সমাবেশ করব, সেখানে আমাকে সরকার নিরাপত্তা দিতে বাধ্য, এটা সংবিধানে আছে, ঠিক আছে, বেশ। তো এক রাত্রের মধ্যে কিভাবে সেই সমাবেশটা সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেল? আর এই দায় অবশ্যই তাহলে আর ওই তৎকালীন সরকারের উপরে বর্তায় না। হ্যাঁ, যদি পূর্বের স্থানে এই ধরনের কোনো নেক্কারজনক ঘটনা ঘটত এবং সেই দায় কিন্তু সরকারের উপরে পূর্ণভাবে বর্তাইত, যেহেতু সেই স্থান চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে গেছে, তাহলে দায়ের সরকারের পাশে বর্তায় না। তথাপি তারপরেও তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকারকে শেখ হাসিনা বলেছিল যে এটা আমাদের আন্দোলনের ফসল, সেই তত্ত্বাবধায়ক সরকার সেখানে চার্জশিট দিয়েছিল, সেখানে তারেক রহমান বা বিএনপির বড় নেতাদের নাম ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে
এটা অধিকতর তদন্তের নামে তাদের যে আজ্ঞাবহ পুলিশের অফিসার আব্দুল কাহার আকন্দকে দিয়ে এইটাকে অধিক তদন্ত করেছেন। এই আব্দুল কাহার আকন্দকে আমরা জানি পরবর্তীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছে এবং সেই তদন্তের ভিতরে তারেক রহমানকে জড়ানো হয়েছে। আর এটা যে পরিকল্পিতভাবে জড়ানো হয়েছে এটা বোঝা যায়। ওই আব্দুল কাহার আকন্দকে পরবর্তীতে এই সরকারের আমলে নৌকা নিয়ে নির্বাচন করেছে। তাহলে 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আমরা বলতে পারি যে আসলে একটা রাজনৈতিকভাবে বিএনপিকে ফাঁসানোর জন্য শেখ হাসিনা এই কাজটা করেছে। তো 21শে আগস্ট গ্রেনেড হামলা আমরা দেখেছি প্রায় 24 জন লোক মারা গিয়েছে। তাহলে এই 24 জন লোকের হত্যার দায়ও শেখ হাসিনাকে নেওয়া উচিত। আর আমি মনে করি এটাও একটা গণহত্যা এবং বাংলাদেশের মানুষ মনে করে এটাও একটা গণহত্যা। তখন যেমন অধিকতর তদন্তের জন্য এটা শেখ হাসিনা পুনরায় তদন্ত করায় তার আজ্ঞাবহ পুলিশ অফিসে দিয়ে, আমি মনে করি এটা এখন জাতিসংঘের মাধ্যমে আরেকবার তদন্ত করা উচিত আসলে সেই ঘটনাটা কী ঘটেছিল, কে ঘটিয়েছিল। 2 নম্বর যে বিষয়টা আমরা বর্তমানে শুনতে পাচ্ছি বা আলাপ করব সেটা হচ্ছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি যে বিএনপি কর্তৃক আওয়ামী লীগ সন্ত্রাসীদের টাকার বিনিময়ে পুনরায় এদেরকে পুনর্বাসন করা হচ্ছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। এবং বর্তমান ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে শহীদ, এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে আমি বলে আমি মনে করি। বিএনপির হাইকমান্ড যারা আছেন, আমার কথা যদি তাদের কান পর্যন্ত পৌঁছায়, আমি আশা করব এই বিষয়গুলোকে আপনারা খুবই হার্ড লাইনে যান। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে আওয়ামী লীগ সন্ত্রাসী যারা এখন পালিয়ে আছে তাদেরকে পুনরায় নিজ এলাকায় পুনর্বাসন করা হচ্ছে। আজকে এই 15 দিনের মাধ্যমেই যদি এই কাজ করা হয় তাহলে তো বিষয়টা এই যে এত রক্ত, এত আহত, এত নিহত, এত গোলাবারুদ, এত মারামারি, এত ধ্বংসযজ্ঞ চালানোর কোনো প্রয়োজন ছিল না। তৃতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই যে মামলা প্রত্যাহার ও গ্রেফতার সংক্রান্ত। আমরা জানি গত 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে যখন ভারতে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, এই বিষয়টা অনেক পত্রপত্রিকায়, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া স্বীকার করতেছে না। এটা যেমন অনেক মর্মান্তিক, কষ্টদায়ক যে সে পালিয়ে গেছে, এটা বলতে চাচ্ছে না। তথাপি আজকে প্রায় দীর্ঘদিন হয়ে গেল বর্তমান সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের সেরকম এই আওয়ামী লীগ সন্ত্রাস, এই হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, যারা ইন্ধন দিয়েছে, গুটি কয়েক 2, 4, 5, 7 জন ছাড়া আমি দেখতেছি না বা আমরা দেখতেছি না যে ওই রকম রাঘব বোয়ালকেও ধরা পড়েছে। এখানে সাংবাদিক জড়িত, ব্যবসায়িক জড়িত, বিচারপতি জড়িত, আওয়ামী লীগ তো আছেই। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে এখনো, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এখনো গ্রেপ্তার করা হয়নি। কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আক্রমণ শুরু করেছে এবং সেখানে আমাদের কয়েক ভাইকে শহীদ করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কাউকে গ্রেফতার করতে দেখলাম না। আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার ওবায়দুল কাদের কোথায়? তার সুনির্দিষ্ট তার অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টা উদ্বেগের। এছাড়াও দেখলাম জুনায়েদ আহমেদ পলকের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে মামলা হয়েছে, মামলা প্রত্যাহার করা হয়েছে, যেটা উদ্বেগের। বর্তমান রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু
রাশেদ খান মেননের চেয়েও আর একটা হারামজাদা আছে, সেটা হচ্ছে হাসানুল হক ইনু। ইনুকে কেন গ্রেফতার করা হচ্ছে না? উনি যখন তথ্যমন্ত্রী ছিল তখন বাংলাদেশে অবাধ তথ্য প্রচারে সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়েছে। অবিলম্বে হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হোক। হাসানুল হক ইনু জানি কখনোই দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। তাহলে ছাত্র জনতা আন্দোলনের গণঅভ্যুত্থানের যে মূল কথা সারম, সেটা কিন্তু বৃথা হয়ে যাবে। আর একটা যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়া, বর্তমানে দেখলাম যে ছাত্র জনতা আন্দোলনের যে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেল, এরপরে থেকেই বিভিন্ন সংগঠন, সচিবালয়ে, প্রশাসনিক, তারপরে উকিল, প্রেস ক্লাব, মানে নানান সংগঠন বিভিন্ন দাবি দেওয়া জানাচ্ছে। জাতীয়করণ যারা করেছে তাদের বেতন বৃদ্ধি, যেসব সরকারি চাকরিজীবীরা তাদের বেতন বৃদ্ধি, যারা বেসরকারি চাকরিজীবী তাদেরকে জাতীয়করণ করার জন্য এই নানান ধরনের আপনার দাবি দেওয়া আসছে। তাহলে এই দাবি দেওয়াগুলো এই 16 বছরে কোথায় ছিল? কেন তারা করলো না? আজকে সরকার পরিবর্তন হতে পারে নাই, সাথে সাথে তাদের দাবি দেওয়াগুলো সামনে নিয়ে আসতেছে। আসলে তারা কারা? তাদেরকে চিহ্নিত করুন। আমার তো মনে হয় এগুলো স্বৈরাচারী হাসিনার প্রেতাত্মা, তাদেরকে দিয়ে করাচ্ছে যাতে সরকার সবসময় একটা চাপে থাকে এবং তারা যখন ব্যর্থ হয়ে তারা পদত্যাগ করে, এটা মূল চাচ্ছে। সুতরাং বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সকল গোয়েন্দা সংস্থাকে অবিলম্বে এই সকল দাবি দেওয়া পেশ কে করতেছে, কেন করতেছে, তাদের মূল উদ্দেশ্য কী, এগুলা খতিয়ে দেখার জন্য আমরা দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। বিনীতভাবে তারা বিষয়টা ঘটনাকে খতিয়ে দেখবেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই। আবার আমি বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ 1971 এবং 2024 এই গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং অন্যান্য পেশার মানুষ যারা শহীদ হয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে লাল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।